গতকাল পর্যন্ত আমরা এক্সেলের তিনটে কম্পোনেন্ট পড়ে ফেলেছি, ওয়ার্কবুক, ওয়ার্কশিট আর সেল। আজকে উইন্ডোজ কম্পোনেন্টগুলো পড়ব। এক্সেলের কম্পোনেন্ট পড়লাম। এক্সেলের তিনটে কম্পোনেন্ট রয়েছে, ওয়ার্কবুক, ওয়ার্কশিট আর সেল। এবার উইন্ডোজ কম্পোনেন্ট। বইয়ের 56 পাতায় দেখো, বিফোর উই স্টার্ট ইউজিং ইট, it's really important to understand that what's where in its window. So ahead we have all the major components which you need to know before entering the world of Microsoft Excel. তাহলে মাইক্রোসফট এক্সেলে ঢোকার আগে আমাদের উইন্ডোজের যে কম্পোনেন্টগুলো আছে মাইক্রোসফটের থেকে দেওয়া, কোন উইন্ডোজের? এক্সেল উইন্ডোজের। মানে এক্সেল যে অ্যাপ্লিকেশন রয়েছে তার যে কম্পোনেন্টগুলো রয়েছে সেই কম্পোনেন্ট সম্বন্ধে কয়েকটা জিনিস আমাদের জানা দরকার, না হলে কাজ করতে অসুবিধে হবে নামগুলো না জানা থাকলে। তাহলে প্রথমেই আসছি আমরা, বলছে এখানে অ্যাক্টিভ সেল। 57 পাতায় একটা ক্লিয়ার ছবি দেওয়া আছে। অনেকেরই ম্যাক্সিমাম ছাত্রের জানা আছে যে এক্সেল কীরকমভাবে চলে বা না চলে। এক্সেল আমরা চালিয়েছি ক্লাস 7-এ, তা সত্ত্বেও এটা একটা রিভিশন এবং এখানে কিছু এক্সট্রা জিনিস থাকতে পারে যেগুলো আমাদের জানা হয়নি গত বছরে। অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেল, আ সেল হুইচ ইজ কারেন্টলি সিলেক্টেড। তার মানে কি দিয়ে আমাদের, যখন আমরা এখানে মাউসের পয়েন্টারটা দেখি ক্রস সাইন, মাউসের পয়েন্টার দিয়ে কোনো একটা সেলের ওপরে যদি আমরা ক্লিক করি তাহলে সেলটা বর্ডার হিসেবে হাইলাইটেড হয়, বর্ডার হয়ে হাইলাইটেড হয়। যে বর্ডারটা হাইলাইটেড করছে ওটাকে আমরা বলছি সেল পয়েন্টার। তার মানে সেল পয়েন্টার দিয়ে একটা সেলকে সিলেকশন করতে হচ্ছে, যে সেলটা সিলেক্টেড হচ্ছে তাকে আমরা বলছি অ্যাক্টিভ সেল। মানে সেল পয়েন্টারটা যে সেলের ওপরে রয়েছে তাকে আমরা বলছি অ্যাক্টিভ সেল। আ সেল হুইচ ইজ কারেন্টলি সিলেক্টেড ওই একটা সেলই রয়েছে, তাই একটা সেল বা অনেকগুলো সেল যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওই সেলগুলো সব কারেন্ট সেল। It will be highlighted by a rectangular box and its address will be shown in the address bar. Address bar ঠিক বাঁ দিকেই রয়েছে, মানে হোম রিবনের ঠিক নিচে বাঁ দিকে ফর্মুলা বারের নিচে অ্যাড্রেস বার রয়েছে, ফর্মুলা বারের পাশে অ্যাড্রেস বার রয়েছে। সেখানে কোন অ্যাড্রেস, কার অ্যাড্রেস? ওই সেলের অ্যাড্রেস। আমরা বলেছিলাম প্রত্যেকটা সেলের এক একটা করে অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসের সাহায্যে আমরা কোনো ডেটাকে লোকেট করতে পারি। ইউ ক্যান অ্যাক্টিভেট আ সেল বাই ক্লিকিং অন ইট অর বাই ইউজিং ইয়োর অ্যারো বাটন। তাহলে অ্যারো বাটন দিয়েও যেতে পারে অথবা মাউস দিয়েও যেতে পারা যায়, মানে সেল পয়েন্টারটাকে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। টু এডিট আ সেল ইউ ডাবল ক্লিক অন ইট অর ইউজ F2 টু অ্যাজ ওয়েল। কোনো একটা সেলেতে আমরা লেখা হয়ে যাবার পর সেই সেলেতে যদি আমরা কারেকশান করতে যাই, তাহলে যদি ডাইরেক্ট কারেকশান করি, মানে সেল পয়েন্টার দিয়ে সিলেক্ট করলাম সেলটাকে, তারপরে কারেকশান শুরু করে দিলাম, আগের যে লেখাটা ছিল সেই লেখাটা থাকবে না, নতুন যে লেখাটা হবে সেই লেখাটা থাকবে। তাহলে সেক্ষেত্রে ছোট ওয়ার্ড যদি হয় সেক্ষেত্রে অসুবিধে হবে না, কিন্তু যদি বড় সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধে হবে, পুরোটা লিখতে হবে। যদি আমাদের প্রিভিয়াস কন্টেন্টটা না দেখতে পাই তাহলে আমাদের ভুল হতে পারে। সেই ক্ষেত্রে এটা বেশি পারফেক্ট বা বেশি ভালো হবে যদি আমরা ওখানে F2 প্রেস করি। F2 প্রেস করে অ্যারো দিয়ে ওই কারসার পয়েন্টারটাকে, মানে তোমার কারসারটাকে বা ইনসারশন পয়েন্টটাকে আমরা রেকটিফাই পয়েন্টে নিয়ে চলে যেতে পারি, মানে যে রেকটিফিকেশন পয়েন্টে,
যে জায়গায় রেকটিফাই হবে সেই জায়গাটায় নিয়ে চলে গিয়ে সেখান থেকে আমরা কারেকশানটা করে দিলে তাতে সুবিধে বেশি হবে। সেই জন্য F2 প্রেস করেও আমরা সেল পয়েন্টারকে নিতে পারি এবং সেখানে পয়েন্ট করে সেখানে কারেকশান করতে পারি, সেই জন্য F2 এর কথা বলা হয়েছে। এরপরে হচ্ছে কলম। আ কলম ইজ এ ভার্টিক্যাল সেট অফ সেলস। তাহলে এখানে দাগ দিয়ে রাখতে হবে, হোয়াট ইজ কলম যদি বলে এইটুকুন লিখলেই হবে। আ সিঙ্গল ওয়ার্কশিট ক্যান 16,384 টোটাল কলমস। তাহলে কলম কোনগুলো? ওই ABCDEFGH ওগুলো 16,348টা, এই 384টা, 16,384টা কলম আছে 2007 থেকে। Every column has its own alphabet for identity from A to XFD. From A to, তার মানে আমি আগের দিন বলেছিলাম A থেকে Z পর্যন্ত হবে, তারপরে এবার AB AC করে করে চলে যাবে, তারপরে আবার BA BB BC করে করে চলে যাবে, এইভাবে চলতে চলতে থাকবে কতক্ষণ? XFD। তার মানে এইটাই হলো 16,348টা, এই 384টা কলম। ইউ ক্যান সিলেক্ট আ কলম ক্লিকিং অন ইটস হেডার। হেডার বলতে আমরা বোঝাই যে কলমের যে নামটা রয়েছে, যে সেলেতে নামটা রয়েছে সেই সেলটাকে যদি সিলেক্ট করতে যাই বা সেই সেলটা ধরে যদি আমরা সিলেক্ট করি তাহলে টোটাল হেডিংটা, টোটাল কলমটা সিলেক্ট হয়ে যাবে, ওটাকেই আমরা বলি কলম হেডার। এরপরে চলে এলাম রোতে। রো ইজ আ হরাইজন্টাল সেট অফ সেলস। তাহলে রো ইজ আ হরাইজন্টাল সেট অফ সেলস। রো কি? হরাইজন্টাল সেট, যে সেলগুলো রয়েছে সেগুলোকে আমরা রো বলে থাকি। আ সিঙ্গল ওয়ার্কশিট কন্টেন 10,48,576 টোটাল রো। কোথায়? 2007-এ। তাহলে রো এবং কলমের সমষ্টিটা আলাদা করে দাগ দিয়ে রাখতে হবে এবং মনে রাখতে হবে 2007-এর ক্ষেত্রে কতগুলো রো এবং কতগুলো কলম আছে। এভরি রো হ্যাজ ইটস ওন নাম্বার ফর আইডেন্টিটি, একই জিনিস, স্টার্টিং ফ্রম 1 to 10,48,576। তাহলে 1 থেকে 10,48,576 2007-এ রো আছে, আর কলম আছে 16,384টা। এবার হচ্ছে ফিল হ্যান্ডেল। ইটস আ স্মল ডট প্রেজেন্ট অন দ্য লোয়ার রাইট কর্নার অফ দ্য অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেলের ডান দিকের নিচের কর্নারে একটা ডটেড স্কোয়ার দেখতে পাওয়া যায়, ওটাকেই বলা হচ্ছে ফিল হ্যান্ডেল। ইট হেল্পস ইউ টু ফিল নাম্বার ভ্যালুজ, নিউমেরিক ভ্যালুজ, টেক্সট সিরিজ, ইনসার্ট রেঞ্জেস, ইনসার্ট সিরিয়াল নাম্বার এটসেট্রা। তাহলে ফিল হ্যান্ডেল দিয়ে আমরা ফিল করতে পারি কোনো টেক্সট সিরিজ, কোনো নাম্বার, কোনো নিউমেরিক ভ্যালু, অথবা কোনো সিরিয়াল নাম্বার। তার মানে 1 থেকে 10 পর্যন্ত যদি লিখতে চাই সেটা লিখতে পারি। যদি শুধু 1 দিয়ে লিখতে চাই তাহলে সেটাও লিখতে পারি। যদি কোনো টেক্সট লিখতে হয় 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th এরকম যদি না করে যদি আমি লিখি যে কোনো নাম লিখলাম, হয়তো হিস্ট্রি, বেঙ্গলি, সাবজেক্ট বা বুকস, নেম অফ বুকস, যদি এরকম প্রত্যেকটাতেই লিখতে চাই, বা কোনো স্টার, হয়তো স্টার মানে অ্যাস্ট্রিক সাইন দিয়ে কোনোটা ফিল করতে চাই, অনেকগুলো রো বা অনেকগুলো কলাম, তাহলে সেক্ষেত্রে ফিল হ্যান্ডেল দিয়ে আমরা করতে পারি। ফিল হ্যান্ডেল দিয়ে ড্র্যাগ করলে আমরা সেই পর্যন্ত একদম সরাসরি করে দিতে পারবো। এরপরে হচ্ছে অ্যাড্রেস বার। দ্য অ্যাড্রেস বার ইজ দ্য স্মল ইনপুট বার অ্যাট দ্য লেফট সাইড অফ দ্য উইন্ডো। অ্যাড্রেস বার হলো একটা ছোট বার যেখানে আমরা একটা ইনপুট করতে পারি, উইন্ডোর বাঁ দিকে থাকে। ইট শোজ দ্য অ্যাড্রেস অফ দ্য অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেলের অ্যাড্রেস বোঝায়। অ্যাক্টিভ সেলের অ্যাড্রেস, একটা সেলকে কিভাবে অ্যাড্রেস করতে হয় আমরা আগের দিন বলেছি। প্রথমে হচ্ছে কলম নেম, তারপরে রো নাম্বার। কলম নেম মানে প্রথমে বললাম হচ্ছে কলম নেম, আর রো নাম্বার হচ্ছে 1, তার মানে A1 প্রথমটা যদি হয় তাহলে A1। এরপরে
এরপরে দেন ইট উইল শোজ দ্য অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট সেল ইন দ্য রেঞ্জ। ইফ ইউ হ্যাভ সিলেক্টেড মোর দ্যান ওয়ান, আচ্ছা যদি একের বেশি আমরা কোনো সেলকে সিলেকশান করি, একের বেশি কোনো সেলকে সিলেকশান করি, সেক্ষেত্রে একের বেশি যদি কোনো সেলকে সিলেকশান করি, সেক্ষেত্রে আমাদের প্রথম সেলের যে অ্যাড্রেসটা হবে সেটাই হবে ওই রেঞ্জের অ্যাড্রেস, সেটাই হবে ওই রেঞ্জের অ্যাড্রেস। তারপরে হচ্ছে ফর্মুলা বার। এই বারটা অ্যাড্রেস বারের ঠিক ডান দিকেই রয়েছে বা পাশেই রয়েছে। এই ফর্মুলা বারে আমরা ফর্মুলা লিখতে পারি। ফর্মুলা লেখার জন্য আমাদের যে নিয়মগুলো আছে সেগুলো আমরা পরে দেখছি। ইকুয়াল টু দিয়ে শুরু হয়, তারপরে ফর্মুলা। তারপরে হচ্ছে টাইটেল বার। দ্য টাইটেল বার উইল শো দ্য নেম অফ দ্য ওয়ার্কবুক ফলোড বাই দ্য অ্যাপ্লিকেশান নেম। তার মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশানেরই একটা করে টাইটেল বার থাকে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশানেরই একটা করে টাইটেল বার থাকে। এই টাইটেল বারে যে ফাইলটা আমরা তৈরি করব সেই ফাইল নেমটা থাকে। তার মানে এখানে প্রথমেই যদি কোনো একটা আমরা ফাইল খুলি বা ফাইল অ্যাপ্লিকেশান খুলি, তাহলে সেখানে ফাইল নেম বলতে বুক 1, এখানে বুক 1 তৈরি হবে, কারণ এটা ওয়ার্ক বুক, সেই জন্য বুক 1। আর পাশে একটা মাইক্রোসফট এক্সেল বলে থাকবে, যেহেতু ওটা অ্যাপ্লিকেশানের নাম। এখানে বলে দিয়েছে দ্য টাইটেল বার উইল শো দ্য নেম অফ ইয়োর ওয়ার্ক বুক ফলোড বাই দ্য অ্যাপ্লিকেশান নেম। প্রত্যেকটা নামের পাশেই কোন অ্যাপ্লিকেশানের ফাইল সেটা দেখাবে বা দেখানো হয়েছে বা দেখানো হয়। এরপর আছে ফাইল মেনু। দ্য ফাইল মেনু ইজ আ সিম্পল মেনু অ্যাজ লাইক অল আদার অ্যাপ্লিকেশানস। ফাইল মেনু হচ্ছে একটা সিম্পল মেনু, প্রত্যেকটা অ্যাপ্লিকেশানে যেরকম ফাইল মেনু থাকে সেই রকম এটারও তাই থাকে। ইট কন্টেন অপশান লাইক সেভ, সেভ অ্যাজ, ওপেন, নিউ, প্রিন্ট, এক্সেল অপশান, শেয়ার্স এটসেট্রা। তাহলে এখান থেকে ফাইল, এডিট, ভিউ, এই ফাইল, নিউ, তারপরে ওপেন, এক্সিট, সেভ, সেভ অ্যাজ সব কিছু থাকছে। কুইক অ্যাক্সেস টুলবার। A toolbar to quickly access the option which you frequently use. You can add your favorite option by adding new option to quick access toolbar. তাহলে কুইক অ্যাক্সেস টুলবার হলো একটা বার যেখান থেকে আমরা চট করে কোনো অপশানকে অ্যাক্সেস করতে পারি, সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। একদম ওপরের দিকে থাকে, বাঁ দিকে। সেখান থেকে ম্যাক্সিমাম আমরা সেভ এবং সেভ অ্যাজ অপশানটা পাই। তাহলে কুইক অ্যাক্সেস টুলবার যদি আমাদের প্রয়োজন হয়, আমরা অন্য কোনো অপশানও ওখানে কিন্তু অ্যাড করে দিতে পারি, কোনো অ্যাডের জন্যে, কোনো আমরা বেশি সুবিধে পাওয়ার জন্যে। এরপর হচ্ছে রিবন ট্যাব। আগে 2003 পর্যন্ত আমরা রিবন পাইনি। 2003 পর্যন্ত আমরা পেয়েছি মেনু এবং ড্রপডাউন মেনু, যেটাতে ক্লিক করলে একটা মেনু নিচে চলে আসতো আস্তে 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 সিঁড়ির মতো নেমে, এবং সেখান থেকে আমরা সব অপশানগুলো পেতাম। ওখানে ক্লিক করলে তার সাব অপশান পেতাম, সেই সাব অপশানতে ক্লিক করলে আমরা যেটা দরকার সেটা অ্যাক্সেস করতে পারছি। তা এক্ষেত্রে আমাদের অনেক কিছু অসুবিধে হচ্ছে। অসুবিধে মানে কীরকম অসুবিধে? আমাদের সময়ের প্রবলেম হচ্ছে, কারণ আমরা যারা প্রফেশনাল নয় তারা বাদ দিয়ে যে সমস্ত জায়গায় প্রফেশনালি কাজ হয় তাদের কাছে ওই দুটো ক্লিক বা একটা ক্লিক বা একটা বেশি ক্লিক করা মানেও অনেকটা সময় চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা মাইক্রোসফটের গোচরে যখন এলো, তখন এই রিবনের সৃষ্টি হলো বা রিবনের অ্যাডভান্টেজ হলো তাদের কাছে। রিবনের অ্যাডভান্টেজ কি? রিবনের অ্যাডভান্টেজ হলো এই যে এখানে যেরকম আমরা হোম দেখছি, হোম রিবনের মধ্যে আমাদের যে কটা এসেনশিয়াল টুল আছে, সেই এসেনশিয়াল টুল প্রত্যেকটাই আমরা পাচ্ছি এবং প্রত্যেকটা টুল ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারছি, ফলে আমাদের টাইমটা সেভ হচ্ছে। কি বলেছে রিবন ট্যাবে? স্টার্টিং ফ্রম দ্য মাইক্রোসফট এক্সেল 2007 অল দ্য অপশানস মেনুস আর রিপ্লেসড মানে পরিবর্তিত হয়েছে উইথ দ্য রিবনস। রিবন ট্যাব আর দ্য বাঞ্চ অফ স্পেসিফিক অপশান গ্রুপ হুইচ ফার্দার কন্টেন্ট অপশান। এই রিবন ট্যাবের মধ্যে আবার কিছু গ্রুপ আছে যেগুলোর মধ্যে আবার সাবগ্রুপ পাওয়া যাবে যদি সেই গ্রুপ থেকে আরও সাবগ্রুপ পেতে হয় বা আমাদের কাজের জন্য দরকার হয়।
এরপর হচ্ছে ওয়ার্কশিট ট্যাব। দিস ট্যাব শোজ অল দ্য ওয়ার্কশিট which are present in the workbook. By default, you will see 3 worksheets in your new workbook with a name of sheet 1, sheet 2, sheet 3 respectively. আমাদের একদম যে টোটাল উইন্ডোটা রয়েছে, এক্সেল উইন্ডোটা রয়েছে, সেই এক্সেল উইন্ডোর একদম বাঁ দিকে নিচের দিক বাঁ দিকের নিচে ওয়ার্কশিট ট্যাব বলে যে ট্যাবটা রয়েছে, সেই ট্যাবেতে ডিফল্ট শিট হিসেবে 3টে শিটকে আমরা পাচ্ছি, শিট 1, শিট 2, শিট 3। যদি প্রয়োজন হয় আমরা এখানে বাড়াই, তাহলে এখানে ওই ট্যাবগুলো আমরা, এই শিটগুলো আমরা দেখতে পাবো। আর শিটগুলো দেখতে পাওয়া মানে আমাদের কাজের সুবিধে হবে, আমরা অ্যারেঞ্জ করে নিয়ে কাজ করতে পারবো, সেই জন্য এখানে শিট ট্যাব। তার শিট ট্যাবের নিচে আমাদের স্ট্যাটাস বার থাকছে। ইট ইজ আ থিন বার অ্যাট দ্য বটম অফ দ্য এক্সেল উইন্ডো। একদম এক্সেল উইন্ডোর নিচের দিকে শিট ট্যাবেরও নিচে যে বারটা থাকছে তাকে আমরা বলছি স্ট্যাটাস বার। ইট উইল গিভস ইউ অ্যান instant help once you start your working to Excel। এখানে আমরা এক্সেল কোথায় রয়েছে বা এক্সেল অ্যাপ্লিকেশনটা কোন মোডে রয়েছে সেটা আমরা বুঝতে পারি। যেমন তুমি যদি খোলো কিছু, ওই এক্সেলটা খোলো প্রথমেই, তাহলে ওখানে দেখবে রেডি রয়েছে, তার মানে রেডি মোডে রয়েছে। কোনো কাজের সময় ওখানে দেখবে, যদি একটু দৃষ্টি রাখো বা ওখানে সতর্ক থাকো, তাহলে দেখবে মোডগুলো তোমাকে দেখাচ্ছে চেঞ্জ করে করে। তাহলে এখানে ছোট এই যে জিনিসগুলো রয়েছে এগুলো সবই পড়তে হবে, পড়ার এখানে মনে রাখতে হবে কলম এবং রো নাম্বার, তারপরে ফিল হ্যান্ডেল ছোট ছোট করে আসতে পারে 1 নম্বরের প্রশ্নতে। আচ্ছা, এরপরে হচ্ছে ফরম্যাট দ্য টেক্সট ডিসপ্লেইং ইন আ সেল ইন মাইক্রোসফট এক্সেল 2007। এরপরে ফরম্যাট সেল। একটা সেলকে আমরা ফরম্যাট করতে পারি। নর্মালি একটা সেল থাকে একটা ফরম্যাটে, যেমন কোনো কিছু যদি টেক্সট লিখি তাহলে সেটা লেফট অ্যালাইন হয়, আর কোনো কিছু যদি নাম্বার লিখি তাহলে সেটা রাইট অ্যালাইন হয়। এখন রাইট অ্যালাইন একটা নাম্বারকে কেন করা হয়? রাইট অ্যালাইন একটা নাম্বারকে করা হয় তার কারণ হলো, আমরা যেহেতু এটা ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহার করি, তাই সেক্ষেত্রে যদি ডান দিক থেকে না লেখা হয় তাহলে কিন্তু আমাদের ওই যে একক, দশক, শতক, ওই যে ব্যাপারগুলো থাকে ম্যাথমেটিকে, সেই ম্যাথমেটিক্সের কিন্তু ওই ব্যাপারগুলো কিন্তু ভুল হবে। যদি ধরা যায় যে বাঁ দিকে সমস্ত লেফট অ্যালাইনই হতো, তাহলে 100 লিখলাম, প্রথমে 100 লিখে 10 লিখলাম, তাহলে একদম এন্ডে লিখলাম 100 লিখলাম, লিখে আবার বাঁ দিকের এন্ডে লিখলাম 10, তাহলে সেটা কত হলো? যদি টোটাল করা হয় তাহলে 100 লিখে ওখানে 200 হয়ে যাবে, 10 লিখলে 200 হয়ে যাবে, কারণ 100 তারপরে 10 লেফট অ্যালাইন যেহেতু, সেহেতু দুটো শূন্য নামলো আর 2 হলো, তাহলে 100 আর 10-এর যোগ কি 200 হয় না? তাহলে সেটা ওই জন্য রাইট অ্যালাইন করা হয়েছে। রাইট অ্যালাইন করা মানে 100 মানে লেখা হলো 1 2 0, তারপরে যখন 10 লেখা হলো তখন ওই 10 দশক যে ঘরে থাকার কথা সেই ঘরে চলে গেল, তাহলে 1 10, তার মানে 110 হলো। তাহলে এই কারণে কিন্তু এই সেলগুলোকে নাম্বারের ক্ষেত্রে রাইট অ্যালাইন করা হয়েছে, আর কোনো টেক্সট বা কোনো লেটারের ক্ষেত্রে রাইট বা লেফট অ্যালাইন করা হয়েছে। যদি কোনো সময় আমরা চাই কোনো নাম্বারকে রাইট অ্যালাইন টেক্সট হিসেবে করতে, এই ডান দিক থেকে করতে মানে লেফট অ্যালাইন করতে, তাহলে সেক্ষেত্রে ওই নাম্বার সংখ্যাকে বা ওই নাম্বারের সমষ্টিকে টেক্সট হিসেবে গণ্য করতে হবে বা ট্রিট করতে হবে, তবে সেখানে দেখা যাবে যে আমরা পেয়েছি। এখানে সেল ফরম্যাটের ক্ষেত্রে দেখো জেনারেল ফরম্যাট থাকে, এটাই জেনারেল ফরম্যাট। এরপরে নাম্বার আছে, তারপরে আছে কারেন্সি, তারপরে অ্যাকাউন্টিং, তারপরে ডেট, টাইম, পার্সেন্টেজ সব আছে। এখন নাম্বারের ক্ষেত্রে বলছি, ধরো একটা নাম্বার মানে আমরা 100 লিখলাম, যোগ করছি 100.00, তারপরে লিখলাম 300.00, তার মানে ডট দিয়ে 00টা, পয়েন্ট দিয়ে 00টা আমাদের বসাতে হচ্ছে। সেইটা যদি না বসাতে চাই সেক্ষেত্রে আমাদের এই নাম্বারে যদি ফরম্যাটে প্রথমে রাইট ক্লিক করলাম সেলের ওপরে, যে সেলটাকে আমরা পরিবর্তন করতে চাই ফরম্যাট, সেই ফরম্যাটটা পরিবর্তন করার পর মানে সেই সেলটাকে রাইট ক্লিক করার পর সেখানে সেল ফরম্যাটে ক্লিক করতে হবে। সেল ফরম্যাটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই
যে ফরম্যাট আসবে, মানে 59 পাতায় যে ফরম্যাটটা রয়েছে, 59 পাতায় সেকেন্ডটা যে ছবিটা রয়েছে সেখানে ফরম্যাট এলো, ওই নাম্বারের জায়গায় নাম্বারে ক্লিক করার পর একটা আবার অন্য ফরম্যাট এলো, মানে পরের দিকে রয়েছে। সেই ফরম্যাটটা এলেই ওখানে ডেসিমেল পয়েন্ট 2 বা 3 আমরা সিলেকশন করে দেব। ডেসিমেল পয়েন্ট 2 বা 3 সিলেকশন করার পর আমরা ওকে করে যদি চলে আসি, ওই সেলেতে যদি কোনো নাম্বার লেখা হয় তাহলে তার পরে দশমিক আকারে ওই 2 বা 3টে ঘর লেখা হয়ে যাবে, যেমনভাবে আমরা সিলেকশন করে দেবো 2 বা 3। তাহলে ওই সেলটার ক্ষেত্রে হবে। এবার যদি আমরা টোটাল রো বা টোটাল কলমে করতে চাই, তাহলে কলম হেডার বা রো হেডার সিলেকশন করে টোটালটাকে সেল ফরম্যাট করলেই সেল ওই রো বা কলমের ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। যদি আমরা নাম্বার লিখি, শুধুমাত্র 100 লিখে ছেড়ে দিলাম এন্টার করে, বা যে সংখ্যা ছিল 200 লিখে ছেড়ে দিলাম এন্টার করে, অটোমেটিক্যালি দশমিক দিয়ে দুটো সংখ্যা হয়ে যাবে, মানে দুটো সংখ্যা মানে দুটো শূন্য হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা সেল ফরম্যাটকে ডেট, টাইম সবই এরমভাবে আমরা পরিবর্তন করতে পারি।